উনি যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন যে কাজগুলি করে গেছেন এইটা আমাদের প্রত্যেকটি টেলিভিশনের জন্য কাম্য ছিল এবং এটা অনেক দিন যাবত আমরা চাচ্ছিলাম। ইতিপূর্বের কোনো মন্ত্রী মহোদয় এটা করতে পারেন নাই। উনি আসার পরই যে কতগুলি কাজ করে গেছেন সত্যি আমরা তার জন্য তার কাছে কৃতজ্ঞ। উনি যেটা করে গেছিলেন আগে এটা হতো কেবল অপারেটরকে পয়সা দিয়ে সিরিয়াল নিত। উনি যে কাজটি করে গেছিলেন উনি বলে গেলেন যে চ্যানেল যে ডেটে জন্মগ্রহণ করছে সেই ডেট অনুযায়ী চ্যানেলের সিরিয়াল হবে। ওনাকে ধন্যবাদ। সেই হিসাবে আমরা দ্বিতীয় স্থানে আছি বিটিভি, তারপরে এটিএন বাংলা, তারপরে অন্যান্য যারা আসছে সেই হিসাবে। তারপরে উনি আরও যদি কিছুদিন থাকতেন হয়তোবা আমরা ক্লিন ফিট যেটা আরেকটা যেটা করে গেছেন যেটা সত্যি এটার তুলনা হয় না। উনি কোনো কিছু উপেক্ষা না করে কারো প্রেশারে না পড়ে যে ক্লিন ফিট করার জন্য বা অন্যান্য আমাদের অ্যাডগুলি যে বিদেশি চ্যানেলগুলোতে চলতো এটা বন্ধ করে দিয়েছেন। এতে আমাদের চ্যানেলের অনেক আমি বলবো যে অনেক উপকৃত আমরা হয়েছি। তাছাড়া আমি মনে করছিলাম উনি হয়তো আমার ধারণা ছিল এবারে নতুন মন্ত্রণালয় উনি তথ্যতেই আসবেন, কারণ আমরা চাচ্ছিলাম উনি আসলে আমাদের আরও কিছু কাজ আমরা করতে পারতাম। সেটা হচ্ছে যে আমাদের দাবি যেটা যে পে চ্যানেল না করলে আমরা কোনো চ্যানেল কিন্তু টিকে থাকতে পারবো না। কারণ আজকাল চ্যানেল বাড়তেছে অথচ আমাদের রেভিনিউ বাড়তেছে না, অ্যাড বাড়তেছে না। সেই ক্ষেত্রে এখন যেটা শুরু হয়েছে যে নতুন নতুন কিছু চ্যানেল আসতেছে, আসার পরে তারা যে কোনো রেট তারা অ্যাকসেপ্ট করতেছে। এটা আমাদের জন্য যারা পুরাতন চ্যানেল তাদের জন্য যে কতখানি মানে মুশকিলের ব্যাপার, কারণ আমাদের অনেক কষ্ট, আমাদের লোকের বেতন বেড়ে গেছে। আজকে 27 বছর আমাদের বেতন অনেক হয়ে গেছে। এখন এই আমরা যে পয়সায় অ্যাড দেওয়া হচ্ছে এতে আমরা হয়তোবা বেশি দিন টিকে থাকতে পারবো না। এই রকম চলতে থাকলে আমাদের বাংলাদেশের অনেক চ্যানেলই বন্ধ হয়ে যাবে। কারণ টিভি চ্যানেল এটি খুব ব্যয়বহুল একটি ব্যবসা, আমি বলবো ব্যবসা। কারণ এখানে যেমন প্রতি মিনিটে পয়সা আসে সেরকম প্রতি মিনিটে আমাদের আবার পয়সা দিতে হয়। সত্যি খুব ব্যয়বহুল একটি কাজ এগুলি। তো যাই হোক, উনি যদি থাকতেন হয়তো আমি ওনার থাকাকালীন আমি কয়েকবার ওনাকে বলছিলাম, উনি এটা শুরুও করছিলেন পে চ্যানেল করার ব্যাপারে, কিন্তু উনি শেষ করে যেতে পারেন নাই। তো উনি যে মন্ত্রণালয়ে আছে এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা মন্ত্রণালয়। তো ওনার সঙ্গে আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বেশ ভালো খাতির আছে ওনার সঙ্গে। খাতির মানে বলবো ওনাকে খুব স্নেহ করেন। আমার যদ্দূর জানি আমাদের প্রধানমন্ত্রী ওনাকে যথেষ্ট স্নেহ করেন, যে কারণে আরও ভালো একটা পোস্ট ওনাকে দিচ্ছেন এইবার পররাষ্ট্র। এটা কিন্তু খুবই ভাইটাল একটা পোস্ট এইটা দেশের জন্য। তো যাই হোক, তো আমি ওনাকে বলবো যে আপনি তো সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন, কথা বলেন, আপনি যদি একটু আমাদের হয়ে যদি তদবির করতেন এই পে চ্যানেলের ব্যাপারে, তাহলে হয়তো আমরা বেঁচে যাব সবগুলো চ্যানেল। কারণ পে চ্যানেল ছাড়া আমরা কোনো চ্যানেল আগামীতে টিকে থাকতে পারবো না। কারণ চ্যানেল যত বাড়তেছে বিজ্ঞাপনদাতারা তত বেশি সুযোগ নিয়ে ফেলতেছে। তারা দিন দিন রেট এমন পর্যায়ে কমাতে কমাতে এমন পর্যায়ে চলে আসছে যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকার মতন অবস্থা। আমরা শুরুতে যখন আমরা চ্যানেল করি তখন আমরা নিউজে খবরে পার মিনিট 60,000 টাকা নিতাম, তারপরে বলতাম দিলে দেন না দিলে না দেন, আমরা ফুল নিব না। আর এখন সেইখানটা সেই নিউজেই রেট নামতে নামতে 5,000 টাকাও দিতে চায় না। তাহলে বুঝেন এখন কি পর্যায়ে আমরা চলে আসছি। সুতরাং আমাদের বাঁচার একটি মাত্র পথ, আমি অ্যাডকোর সব সদস্যকে বলবো যে আপনারা এগিয়ে আসেন। যদি বাঁচতে চান, এই চ্যানেলকে যদি ভালো করে চালাতে চান, আপনারা যদি জনসেবা করতে চান, তাহলে এই চ্যানেলের পে চ্যানেল করা ছাড়া অল্টারনেটিভ আর কোনো রাস্তা নাই। তা আমি
মন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করলামই, হয়তো উনি এর পরের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে এই কথাটা বলবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি আশা করি, ওনার কাছে আশা করি, উনি আমাদের তথ্য মন্ত্রণালয়ে থাকতে যেসব কাজ করে গেছিলেন, এইখানেও বসেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসেও আমাদের জন্য উনি কিছু কাজ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আজকে আমরা 27 বছর পেরিয়ে আজকে আসলাম, 28-এ পা দিলাম। বাংলাদেশের আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আমার পক্ষ থেকে, আমার এটিএন বাংলা, এটিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। দুটি চ্যানেলই আমার তার শাসন আমলে পাওয়া। উনি আমাকে স্যাংশন দিচ্ছেন দুটি চ্যানেল, এবং আমি গর্ব সহকারে সবসময় বলি যেটা, যে বাংলাদেশের একমাত্র ব্যক্তি আমি যাকে দুটি চ্যানেল দিয়েছেন, আর কিন্তু কেউ এই দুটি চ্যানেল পায় নাই। তাছাড়া আমি গর্ব সহকারে আরও বলি একটা, যে বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আমার হাতে করা। সেকেন্ড নিউজ চ্যানেল, সেটাও প্রথম। যতগুলি সংবাদ নিউজ চ্যানেল আছে তার মধ্যে এটিএন নিউজ প্রথম। এটিএন নিউজ আমাদের এটিএন বাংলার কর্মকাণ্ড, আমরা যে বর্তমান সরকারকে আমরা যে ফ্যাসিলিটি দিচ্ছি বা যে কর্ম তাদের জন্য যা করছি, তখন বিগত দিনে আমার মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে আমাকে এটিএন নিউজ একটা উপহার স্বরূপ আমাকে এটা দেন। আমি সেই জন্য তার কাছে কৃতজ্ঞ। আমরা 27 বছর পেরিয়ে আজকে 28 বছরে দীর্ঘ পথ। আমি এই এত বড় দীর্ঘ পথের কথা এখন বলতে চাই না, এটা আমি অনেকবার বলছি। এই যে 2 দিন আগেও বিভিন্ন টক শোতে এই কথাগুলি আমি বলছি, এটা বলতে চাই না। শুধু বলবো যে আমরা যেটা কাজ করি মিডিয়ার, আমার সরকার মিডিয়া লাইসেন্স দিচ্ছে বলে এই না যে আমি যা ইচ্ছা তাই দেখাবো, যা ইচ্ছা তাই করব, করে দেশের বিশৃঙ্খলার সৃষ্টি করব, এটা আমাদের কারো কোনো চ্যানেলের কাম্য না। একটা জিনিস সব চ্যানেলের উচিত চিন্তা করা, আমরা সরকারের সমালোচনা করব, গঠনমূলক সমালোচনা করা উচিত। সরকার কি, বর্তমান সরকার কি কোনো ভালো কাজ করেনি? কিছু লোক আছে হাজার ভালো কাজ করলেও নেগেটিভ সমালোচনা করে, কোনোদিন চিন্তা করে না যে যারা কাজ করে। একটা জিনিস মনে রাখা উচিত আমাদের, যারা কাজ করে, যে কাজ করে সেই ভুল করে। 100টা কাজ করলে 2টা কাজের ভুল হতেই পারে, কিন্তু আমাদের মিডিয়ার আমরা কি করি, ভালো তাদের এই 98টি কাজের সমালোচনা না করে, তাদের সাব্বাসী না দিয়ে, আমরা দুটো যে খারাপ কাজ তারা করছে বা ভুল করছে সেই দুটো কাজ নিয়ে মেতে উঠে আমাদের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করি। এইটাই আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে আমি বলবো এটা করা উচিত না। তাছাড়া যখন তখন যেখানটা আমার মিডিয়ার লাইসেন্স বলে আমি যখন তখন যেখানে সেখানে লাইভ করে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা আমাদের কোনো চ্যানেলে করা উচিত না। আমাদের সবসময় উদ্দেশ্য হওয়া উচিত দেশের কল্যাণমূলক, দেশ সমাজ গড়ার মতো কাজ আমাদের করা উচিত। আজকে দেশ আমাদের এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের আজ থেকে 10 বছর আগের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, বিদ্যুতের বলেন, রাস্তাঘাট বলেন, যেদিকেই বলেন, বর্তমান সরকার কি এটার তার অবদান নাই? কিন্তু আমরা বাঙালিরা এমন একটি জাতি, আমরা এটা স্বীকার যাই না। এইটা হওয়া উচিত না। যারা ভালো কাজ করে তাদেরকে ভালোই বলা উচিত, তাদের ভালো সমালোচনা উচিত, গঠনমূলক হ্যাঁ, এটা বলতে পারেন যে রাস্তা করছেন, রাস্তার মধ্যে হয়তো কিছু ভুল ত্রুটি আছে, সেটা সমালোচনা করেন। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, বিদ্যুতের রেট কমানো বা বিভিন্ন ভাবে সমালোচনা করেন, সেই সব জায়গায় সরকার মেনে নিবে, তারা মেনে নিবে এই সমালোচনাগুলি। কিন্তু আমরা সেগুলি না করে কি করি, একদম কমপ্লিটলি নেগেটিভ সমালোচনায় মেতে উঠি। যাই হোক, আমি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস এটি দিব, এটিএন বাংলা কোনোদিন কোনো খারাপ কিছুকে নিয়ে মেতে উঠে নাই। আপনাদের সব সময় আমরা সমালোচনা যেটাই করছি, আপনাদের যে
এই আজকে অগ্রযাত্রার পিছনে যত কিছু অবদান আছে আমরা দেখাবার চেষ্টা করছি, দেখেছি। আপনার নিশ্চয়ই মনে আছে আপনাদের ইলেকশনের আগে আমি 15টা মন্ত্রণালয়ের 12টা বোধহয় মন্ত্রণালয়ের প্রামাণ্য চিত্র তৈরি করছিলাম আমাদের নিজের পয়সা দিয়ে। এখানে আমরা কোনো সরকারি সহায়তা পাইনি, কিচ্ছু পাইনি। সেটাতে আমি দেখাবার চেষ্টা করছিলাম যে বর্তমান সরকার বিগত 15 বছরে কি কি উন্নয়নমূলক কাজ করছে। প্রত্যেকটা ডকুমেন্টারিতে আমি এটা দেখাবার চেষ্টা করছিলাম। আমাদের এইটাই হওয়া উচিত, যারা আমরা মিডিয়া চালাই তাদের এটাই হওয়া উচিত যে যেটার ভালো সেটা আমরা তুলে ধরবো জনগণের কাছে। জনগণকে এমন কিছু বলবো না বা এমন কিছু দেখাবো না যাতে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। যাই হোক, আমি আবারও বর্তমান সরকারকে জানাই আমার পক্ষ থেকে, আমার এটিএন বাংলার পক্ষ থেকে, এটিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। ওনারা বিগত দিনে সবসময় আমাদের সাহায্য করে আসছেন। সবসময় ওনারা আমাদের মিডিয়াকে লালন পালন করে আসছেন। আমি তথ্যমন্ত্রী, উনি যখন আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় যখন তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন, কোনোদিন উনি আমাদেরকে বলেন নাই যে এই জিনিসটা দেখাইতে পারবেন না, এটা কেন দেখাইলেন, এটা কি করলেন, এই জিনিসটা উনি কোনোদিনই আমাদেরকে বলেন নাই। আমি সেজন্য ওনাকে ধন্যবাদ জানাই যে আমরা মিডিয়া স্বাধীনভাবে চলতে পারি বলেই আজকে মিডিয়া অনেক কিছু বলার সুযোগ পায়। পৃথিবীর অনেক দেশ আছে যে মিডিয়াকে এমন কন্ট্রোল করে রাখে যে সরকারকে কিছু বলতে হয় না, ওরা এমনি সিধা রাস্তায় চলে। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা না। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনার কি মিডিয়াতে আপনার কি কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট? আমি বলবো না। আজকে 27 বছর পেরিয়ে আসলাম, আমি কোনো দিন এইরকম কোনো পরিস্থিতিতে পড়ি নেই যে সরকার আমাদেরকে কন্ট্রোল করছে। বরঞ্চ আমরা নিজের থেকেই, আমি আমাদের হেড অফ নিউজ আছে তাকে আমি বলতে পারি, আমি নিজের থেকেই বলি, নিজের থেকেই অনেক কিছু বলি যে এটা দেখাবেন না, এটা কেন দেখাইছেন, এটা দেখানো উচিত হয় নাই, দেশের ক্ষতি করার, এটা আমি সবসময় বলে থাকি। এবং তাদেরকে আমি ইনস্ট্রাকশন যেটা দেই যে কিছু জিনিস দেখার পর উস্কানিমূলক কাজ যেটা আমরা মিডিয়াতে করে আজকাল দেখা যায়, এই রকম কাজ আমি কোনোদিন তাদেরকে বলি না যে করেন। আপনারা নিশ্চয়ই মনে আছে শাপলা চত্বরের ঘটনা। সেখানে দুইটা চ্যানেল যেভাবে লাইভ টেলিকাস্ট করে তাদেরকে উস্কাচ্ছিল, ওখানে যদি সেদিন লাইভ টেলিকাস্ট বা আমরা কোনো মিডিয়া যদি সেখানটা যদি এই উস্কানিমূলক কাজ যদি সেখানে না করতো, তারা কিন্তু এত দূর আগাতে পারতো না। তারা সেখানে বসে মিডিয়াতে বলছে সরকার গঠন হয়ে গেল, কে প্রধানমন্ত্রী কে হবে, মানে সেদিন গঠন হয়ে গেল। আর এই মিডিয়াগুলি সেদিনকার সেগুলি প্রচার করতেছিল। এইগুলি আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে এটা আমি কোনোদিনই করি না। যে কারণে আমরা কিন্তু লাইভ টেলিকাস্টটা খুব কম করি, কারণ লাইভ টেলিকাস্ট করতে গেলে অনেক কিছু ভুল আসে এবং সেটাকে সংশোধন করার কোনো স্কোপ থাকে না। সেই জন্য আমি এই কাজটি খুব কম করি। তাতে কি হয়, মাঝে মাঝে আমাদের টিআরপি ফল করে। আমি বলবো টিআরপিকে আপ করার জন্য এমন কিছু করব না যেটা দেশের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, দেশের সন্ত্রাস বাড়ায়। এই সব কাজ আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে আমি আশ্বাস দিতে পারি, আমি মাহফুজুর রহমান, আমার টিম, পুরা টিম, নিউজ টিম, এটিএন বাংলা, এটিএন নিউজের সকল সাংবাদিককে আমি বলবো এইরকম কাজ আমরা করব না যেটা দেশকে ধ্বংস করতে পারে, দেশের ক্ষতি হতে পারে। আমরা দেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমরা করব, সব সাহায্য করব। সবাইকে আমার ধন্যবাদ। আজকের এই 27 বছর থেকে 28 বছর পদার্পণ উপলক্ষে এখানে যারা আছেন, তাছাড়া আমার অগণিত দর্শক, দেশি বিদেশি অগণিত দর্শককে জানাই আমার পক্ষ থেকে, এটিএন বাংলা, এটিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আমাদের ভালোবাসা। আমি আমার শ্রোতা দর্শক ভাইদেরকে বলবো, আপনারা বিগত দিনে এটিএন বাংলা, এটিএন নিউজকে যেভাবে দেখছেন, আমাদের যেভাবে সাপোর্ট করছেন, এখনও করে যাচ্ছেন, আমি বলবো আপনাদেরকে আগামীতে আমাদের পথ চলার জন্য আপনাদের উপদেশ আমাদের পাথেয় হয়ে থাকবে। আমি চাই আপনারা আমাদের অনুষ্ঠান দেখে সমালোচনা অবশ্যই করবেন, কিন্তু আমি চাই গঠনমূলক সমালোচনা।
আপনারা করবেন, আপনাদের সমালোচনা মাথা পেতে নিব। আপনাদের সমালোচনা, আপনাদের বিভিন্ন প্রোগ্রামের সাজেশন আমরা মাথা পেতে নিব। এই আপনাদের সাজেশন নেই আমরা এগিয়ে যাব, 28 বছর পার করব আপনাদেরই সাজেশন অনুযায়ী। সবাইকে আমার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান। যেই পর্যায়ে আমরা ছিলাম, অ্যাওয়ার্ড এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড, মাননীয় মন্ত্রী আপনি আসবার আগে আমাদের সহকর্মীদেরকে তাদের গত 1 বছরের পারফরমেন্সের ভিত্তিতে আমরা একটা পুরস্কার মাননীয় চেয়ারম্যান প্রবর্তন করেছেন। এ পর্যায়ে আমরা আবারও পুরস্কারে ফিরে যাচ্ছি। আমি একটু অ্যাড করতে চাচ্ছি আপনার সাথে। মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে প্রতি বছরই এটিএন বাংলা এই অ্যাওয়ার্ডের আয়োজনটা করে থাকে তার কর্মীদেরকে তাদের অবদান স্বরূপ। আমি একটু অ্যাড করতে চাই যে এটিএন বাংলাকে কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রিতে সরকারি প্রতিষ্ঠান বলা হয়ে থাকে, আপনি জানেন কিনা, যেখানে চাকরি যখন একজনের হয় সেখান থেকে চাকরি যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। বলা হয়ে থাকে এটিএন বাংলা এতটাই কর্মী বান্ধব যে এখানে একজন কেউ আসলে এখান থেকে তার চাকরি যাওয়ার মতো দুঃখজনক ঘটনা ঘটে না। পাশাপাশি এটিএন বাংলা তার কর্মীদের প্রতি এত বান্ধব, এত বন্ধুত্ব সুলভ আচরণ করে, প্রত্যেক বছরই তাদের কর্মের অবদান স্বরূপ তাদেরকে এই অ্যাওয়ার্ডটা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতা আজকে। এই পর্যায়ে আমরা সরাসরি অ্যাওয়ার্ডে চলে যাচ্ছি। এই পর্যায়ের প্রথম অ্যাওয়ার্ড পাচ্ছেন শ্রেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। যিনি এই পুরস্কারটি পাচ্ছেন তার সম্পর্কে একটু 10 সেকেন্ড 20 সেকেন্ড বলা দরকার। এটিএন বাংলায় 600, 650, 700 টোটাল কত স্টাফ আমি জানি না, কিন্তু তিনি সবচেয়ে কঠিন মানুষ। আমরা যারা এটিএন বাংলায় কাজ করি, কারো যদি অফিসে আসতে আধা ঘন্টা দেরি হয়, উনি কাউকে কিছু না বলে বেতন কেটে দেন। আবার কেউ যদি ভালো করেন, উনি সুন্দর করে তাকে একটা প্রশংসা বাণী দিয়ে দেন, প্রশংসা করেন, কিন্তু ওনাকে সবাই জমের মতো ভয় পায়। আমার তো ধারণা মাঝে মধ্যে চেয়ারম্যান সাহেবের কাছ থেকেও আমরা অনেক কিছু ছাড় পাই, কিন্তু প্রশাসন থেকে ছাড় পাই না। আমাদের প্রশাসন বিভাগের শ্রেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মনির, আমার মামা। শ্রেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা পুরস্কার মাননীয় মন্ত্রীর হাত থেকে নেবেন, আমাদের চেয়ারম্যান মহোদয়ের হাত থেকে সার্টিফিকেট নেবেন, ক্রেস্ট নেবেন। শ্রেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মনির। হাসতে হবে একটু, উনি সাধারণত হাসেন না, তো এই জন্য ক্যামেরাম্যান বলছে হাসতে হবে। খামও আছে সাথে। অনেক ধন্যবাদ। আপনি যদি একটু কিছু বলেন, একটু দুটো কথা একটু আজকে যদি হাসি মুখে বলেন আর কি। আজকের বিশেষ মুহূর্তে আমার সকল সহকর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানকে যদি আমরা যে যেখানে আসি সকলে যদি নিজের মনে করে কাজ করি, এই প্রতিষ্ঠানের উন্নতি হবেই হবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মনিরুজ্জামান মনির। এ পর্যায়ে আমরা চলে যাব আরেকটি অ্যাওয়ার্ডে। আমরা একটু আগে বার্তা বিভাগের রিপোর্টারের শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছিলাম, কিন্তু আমাদের আরেকটি রিপোর্টিং বিভাগ আছে, সেটি হচ্ছে আমাদের খুদে রিপোর্টার। এটিএন বাংলার একটি অনুষ্ঠান আমরা করব জয়, যেখানে শিশু কিশোররা কাজ করে এবং তারাই নিজেরা নিজেদের নিউজ তৈরি করে, নিজেরা নিজেদের নিউজ উপস্থাপন করে। এবং এই আমরা করব জয়ের শিশুদের হাত ধরেই কিন্তু এটিএন বাংলায় এমি অ্যাওয়ার্ড এসেছিল। সেই জন্য এটিএন বাংলার পরিবারে তাদের স্থান বিশেষভাবে উপরে, এবং তাদেরকে আমরা সবাই অত্যন্ত স্নেহ করি, ভালোবাসি, আদর করি। এটিএন বাংলার আমরা করব জয়ের শ্রেষ্ঠ প্রতিবেদক পুরস্কার পাচ্ছে সিনথিয়া জান্নাত। সিনথিয়া জান্নাতকে মাননীয় মন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরস্কার নিচ্ছে সিনথিয়া জান্নাত, শ্রেষ্ঠ প্রতিবেদক, আমরা করব জয়। কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, বড় হলে আমাদের শ্রেষ্ঠ প্রতিবেদক সিনথিয়া জান্নাত। ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো শ্রেষ্ঠ সম্প্রচার কর্মকর্তা তারিক হোসেন সজল। সজল আমাদের সম্প্রচার বিভাগের কর্মকর্তা। ট্রান্সমিশন খুবই গুরুত্বপূর্ণ টেলিভিশনের জন্য। আমরা যখন যা অনুষ্ঠান প্রচার করে থাকি তাদের হাত দিয়ে, তাদের বিভাগের হাত দিয়ে সেটি প্রচারিত হয়, এবং তারা যদি একটু 1 মিনিটের জন্য ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু আমাদের সম্প্রচার ওলটপালট হয়ে যাবে। এই জন্য তারা হচ্ছেন আমাদের অতন্দ্র প্রহরী, তাদের চোখে কখনো তন্দ্রা আসে না। সজলকে অনেক অভিনন্দন। তারিক হোসেন সজল, শ্রেষ্ঠ সম্প্রচার কর্মকর্তা।
একটু ক্যামেরার দিকে তাকাইতে হবে। এদিকটা কি বলে দাও, তোমার একটু ভূমিকা দিয়ে বলো। অনেক দর্শক, ধন্যবাদ সজল। এ পর্যায়ে এমন একজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব পুরস্কার গ্রহণ করার জন্য, যাদেরকে ছাড়া আপনারা আমাদেরকে এত সুন্দর রূপে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতেন না। বলুন তো কাকে ডাকতে যাচ্ছি? শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট, যাদেরকে ছাড়া আমাদের মতো সুন্দরীরা সুন্দরী নয়। শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট নাজমা আক্তার মনি। জোরে হাততালি হবে। অনেক ধন্যবাদ, অভিনন্দন নাজমা। এবং চেয়ারম্যান মহোদয় মাঝে মধ্যে ঠাট্টা করে বলে থাকেন যে ওরা এমনভাবে মেকআপ করে যে কাককেও ময়ূর মনে হয়। শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট নাজমা আক্তার মনি। এই পর্যায়ে আসব শ্রেষ্ঠ শব্দ প্রকৌশলী। সাউন্ড ইঞ্জিনিয়ারিং খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন যত কথাই বলি, মাননীয় মন্ত্রী বা চেয়ারম্যান মহোদয় যত ভালো কথাই বলেন, সেটি যদি শব্দ ঠিকমতো কাজ না করে দর্শকের কান পর্যন্ত পৌঁছাবে না। সেই জন্য ওই শব্দ প্রকৌশলীদেরকেও অনেক পরিশ্রম করতে হয়, সেজন্য আমরা তাদেরকেও পুরস্কৃত করার চেষ্টা করছি। শ্রেষ্ঠ শব্দ প্রকৌশলী পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024 পাচ্ছেন স্বপন বাবু। স্বপন বাবু পুরস্কার নেবার জন্য অনুরোধ করছি। স্বপন বাবু শ্রেষ্ঠ শব্দ প্রকৌশলী। খুব ফ্যাশনেবল মানুষ। নাও নাও নাও, ওইগুলি নাও চেয়ারম্যান সাহেবের হাত থেকে। শেষ করো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ স্বপন। দর্শক, এ পর্যায়ে অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য মন্ত্রে আমন্ত্রণ জানাচ্ছি শ্রেষ্ঠ গ্রাফিক্স ডিজাইনার মোশন তুহিন মিয়া। শ্রেষ্ঠ গ্রাফিক্স ডিজাইনার তুহিন মিয়া। মোশন গ্রাফিক ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। এই যে আমাদের পেছনে দেখা যাচ্ছে এটা ঘুরছে সেটা ঘুরছে, এগুলো গ্রাফিক ডিজাইনারদের কাজ এবং তারা খুব সুচারুভাবে এই কাজটি করে থাকে। তুহিন, অনেক অভিনন্দন। ওইগুলি নিয়ে নাও, সার্টিফিকেট এবং শ্রেষ্ঠ গ্রাফিক্স ডিজাইনার মোশন তুহিন মিয়া। অনেক ধন্যবাদ। পুরস্কার প্রদানের পালা এই পর্যায়ে এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তীতে আরও কিছু পুরস্কার বাকি আছে, সেগুলো আমরা পরে দিব। আমরা বক্তব্য শুনেছি, একটা ছোট্ট আনুষ্ঠানিকতা আমরা করতে চাই। যেহেতু আমরা সম্মানিত পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের মধ্যে পেয়েছি, আমরা সকালে একবার কেক কেটেছি দিনের বেলা আমাদের অফিসে। আজকে মন্ত্রিসভার বৈঠক থাকার কারণে বা অন্য ব্যস্ততার কারণে মন্ত্রী মহোদয় তখন আসতে পারেননি, সেই জন্য এখানে আমরা একটা ছোট্ট কেক কাটতে চাই মাননীয় মন্ত্রীকে দিয়ে। আচ্ছা, আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত পরিচালকবৃন্দ, আমাদের ভাবি আছেন নাহিদ রহমান, তাকে নেসার ভাই আমাদের পরিচালক, আমাদের বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং আমাদের অতিথি হিসেবে যারা আছেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, আপনাদেরকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের নির্বাহী কর্মকর্তা, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা, আমাদের উপদেষ্টা, সিনিয়র উপদেষ্টা নওয়াজিশ আলী খান, মনিরুজ্জামান মুনির, আপনারা যদি আসেন, তাশিক আহমেদ, আমাদের বাণিজ্য, আমাদের মার্কেটিং বিভাগের উত্তম এবং শফিক, আমরা সবাই মিলে একটু, বৌদি আপনিও চলে আসুন, ভাবি আসেন। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি আমাদের মধ্যে এসেছেন, আপনি আমাদের কেক কাটায় অংশ নিলেন। এই অনুষ্ঠান আবারও পরিপূর্ণতা পেল আপনার মাধ্যমে। আমি আমাদের সম্মানিত অতিথিদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি, কারণ আমাদের রাজা রানীরা অপেক্ষা করছে, তারা আবার এই মঞ্চকে রাজদরবার বানিয়ে তুলবেন। এই পর্যায়ে আমার সহকর্মীদেরকে বলবো কেকটা এখান থেকে সরিয়ে নিতে। আমরা
একটু পরেই আবার মূল আয়োজনে ফিরে যাব। আমাদের বিনোদনমূলক যে আয়োজন রয়েছে রাজা রানী, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। আরে ভাই, আপনারা এরকম করছেন কেন? আমরা এরকম করতেছি কেন বুঝো না, আমরা দেখা কিচ্ছু বুঝে না। দেখুন, বিরক্ত করবেন না, আমাকে যেতে দিন। কই যাইবা? আমাগরেও সাথে নিয়ে যাও। এই দুষ্টু কোকিলগুলোকে একটু কুক 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 করবা। দেখুন, আমাকে বিরক্ত করবেন না প্লিজ, আমাকে যেতে দিন। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 ভাইয়া, কুক। আজকে সারাদিনে একটাও ভাইরাল কন্টেন্ট পেলাম না। কিভাবে করলে কি চ্যানেল চলবে? ডাউন হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, ভিউ কমে যাবে, টাকা আসবে কোথা থেকে? সেটাই তো। খোঁজেন তাড়াতাড়ি ভাইরাল কিছু একটা, এদিক সেদিক দেখেন তো কোথাও কিছু ভাইরাল হচ্ছে কিনা। কি করা যায়? ভাইয়া, হ্যাঁ, পেয়ে গেছি। কি? ওই দেখেন। ইফটিজিং। হ্যাঁ। আল্লাহ, এটা আমরা লাইভে যাই? হ্যাঁ, চলো live চলো এ চলো। view ওকে আর ওকে। view। হ্যাঁ হ্যাঁ। রেডি? হ্যাঁ ভাইয়া, 3 2 1 অ্যাকশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শরতের এই পরন্ত বিকেলে আপনাদেরকে জানাই এক গুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা। আপনারা জানেন যে ইফটিজিং একটি সামাজিক ব্যাধি। আপনারা বিভিন্ন সময় ইফটিজিংয়ের কথা শুনেছেন, অনেকে ইফটিজিং করতে দেখেছেন, কিন্তু কখনো লাইভে দেখেননি কিভাবে ইফটিজিং করে। আজকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো ইফটিজিং কিভাবে করে। ভাইয়া, লাইক কমেন্ট শেয়ার। দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা এক্ষুনি শেয়ার করেন, বেশি বেশি লাইক করেন, আর আমাদেরকে কমেন্টস করে জানান যে আমার এই চ্যানেল আপনাদের কেমন লাগছে। আমার চ্যানেল কি? আমাদের চ্যানেল? আমাদের ভাগের চ্যানেল। হ্যাঁ, ওকে। দর্শক মণ্ডলী, আমাদের কমেন্টস করে জানাবেন যে আমাদের চ্যানেল আপনাদের কেমন লাগছে। আর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের পেছনে একটি মেয়েকে 4টি ভাইয়া মিলে ইফটিজিং করছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি, জানতে চাই যে সেই মেয়েটির অনুভূতি কি। আপনারা আমাদের সাথে আসুন। এই আসো আসো। আপু, এই যে 4টা ছেলে আপনাকে ইফটিজিং করছে, আপনার অনুভূতি কি? আরে রাখেন ভাই আপনার অনুভূতি, দেখতেছেন না আমাকে বিরক্ত করছে, আমাকে বাঁচান আপনি। ধর্মিয়া ফাজলামি করেন নাকি? এই আমরা কি বাঁচাইতে আইছি? আমরা আইছি ফেসবুক লাইভ করতে। হ্যাঁ, আসছে বাঁচাইতে। এই আসো। করেন না, করেন। হ্যাঁ হ্যাঁ, করো। দর্শক মণ্ডলী, যা বলছিলাম, এই পৃথিবীতে সবাই বাঁচতে চায়। কেউ চায় না এই সুন্দর পৃথিবী থেকে চলে যেতে, কেউ চায় না যে কোনো বিপদ আসুক, কিন্তু তাই বলে। কিসের অনুভূতি জানতে চাচ্ছ তুমি? আমার কাছ থেকে জানো। যেখানে একটি মেয়ের জীবন বিপন্ন, সেখানে তুমি ফেসবুকে লাইভ করে অনুভূতি জানতে চাচ্ছ? আস্তে মহারাজ, আস্তে। লাইভ হচ্ছে, লাইভ। আরে রাখো তোমার লাইভ, মেয়েটার জীবন আগে না তো তোমার এই ফেসবুক লাইভ আগে। রানী, আপনি কিছু বুঝেন না। যত ভিউ তত টাকা। একটা মেয়ের যেখানে জীবন বিপন্ন, সেখানে টাকার চিন্তা করো, ভিউর চিন্তা করো, সেখানে ভাইরাল হওয়ার চিন্তা করো। এটাই তো মেইন এখন। এটাই তো নিয়ম। শুনেন, এত জীবন দিয়ে কো হবে? ভিউ হইতে হবে, ভিউ। যত ভিউ তত টাকা। তোমাদের এই টাকার নেশা এবং এই ভিউয়ের নেশা আজ যুব সমাজকে ধ্বংস করছে। ভাইয়া, কন্টেন্টটা তো শেষ হয়ে গেল, আমাদের আজকে তো ভিউ হলো না। এই যে মহারাজ, 10 মিলিয়ন ভিউ হইতো, আপনি তো দিলেন নষ্ট করে। এটা কি মেয়েটার জীবন ফিরে আসতো? জীবন ফিরে না আসতো, ভিউ তো হইতো। আপনার জন্য 10 মিলিয়ন ভিউ নষ্ট হয়ে গেল আমার। ধর্মিয়া, চলো আমরা যাই তো। আরেকটা দেখ, একদম ব্যাকডেটেড। দর্শক সব ব্যাকডেটেড লোকজন কোত্থেকে আসে। আজকে তো আসলে আমি সত্যি অসুস্থ হয়ে যাচ্ছি। সমাজের একই অবস্থা, বারবার এসব দৃশ্য দেখতে হচ্ছে আমাকে। একটু শান্ত হন মহারাজ, একটু শান্ত হন। সমাজে সব সময় তো ভালো দিক থাকবে এমন কোনো কথা না, খারাপ ভালো মিলিয়ে আমাদের সমাজ। চলুন না, এবার আমরা একটি বিনোদনের ব্যবস্থা করি। কি বিনোদন? চলুন দেখি না কি বিনোদন। আচ্ছা চলো। প্রিয় দর্শক, নিরপেক্ষ সংবাদ প্রচারের পাশাপাশি এটিএন বাংলা
বরাবরই বিশ্বাস করে নতুনত্ব হাজির করতে এবং নতুনদেরকে সুযোগ দিতে। সঙ্গীতপ্রেমী ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলার চেয়ারম্যান সবসময় পছন্দ করেন নতুনদেরকে সামনে সুযোগ দিতে এবং নতুনদেরকে লাইমলাইটে নিয়ে আসতে। তারই ধারাবাহিকতায় এবার নতুন দুজন সঙ্গীত শিল্পীকে আমি আমন্ত্রণ জানাবো। প্রথমে আমি ডেকে নেব সেই সুন্দর ছোট্ট কিউট মেয়েটিকে, যে একই সাথে রূপবতী, গুণবতী এবং চমৎকার মিষ্টি কণ্ঠের অধিকারী। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মারিয়া চৌধুরীকে তার চমৎকার মিষ্টি কণ্ঠ দিয়ে আমাদের মনোরঞ্জন করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। এটিএন বাংলার জন্মদিন উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি গান পরিবেশনা করব, এটি আমার একটি মৌলিক গান। এই গানটি কথা ও সুর করেছেন রাজেশ ঘোষ। গানটির নাম হচ্ছে ভয়ে থাকি। কেন আমার থেমে যায়, কাছে আসলে থাকে না পানি আমার এই কলিজায়। তোমায় দেখলে মুখের ভাষা কেন আমার থেমে যায়, কাছে আসলে থাকে না পানি আমার এই কলিজায়। ধুকুর 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 করে আমার মন, ভয়ে 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 থাকে সারাক্ষণ। ধুকুর 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 করে আমার মন, ভয়ে 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 থাকে সারাক্ষণ। সবাই বলে আমি নাকি খুব সাহসী মেয়ে, তোমার সামনে গেলে কেন ফেলি সব গুলিয়ে। সবাই বলে আমি নাকি খুব সাহসী মেয়ে, তোমার সামনে গেলে কেন ফেলি সব গুলিয়ে। ধুকুর 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 করে আমার মন, ভয়ে 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 থাকে সারাক্ষণ। ধুকুর 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 করে আমার মন, ভয়ে 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 থাকে সারাক্ষণ। নিজে যদি বুঝে থাকো ধরা কেন দাও না, একটু সাহস দিয়ে আমায় কাছে টেনে নাও না। নিজে যদি বুঝে থাকো ধরা কেন দাও না, একটু সাহস দিয়ে আমায় কাছে টেনে নাও না। ধুকুর 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 করে আমার মন, ভয়ে 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 থাকে সারাক্ষণ। ধুকুর 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 করে আমার মন, ভয়ে 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 থাকে সারাক্ষণ। ধন্যবাদ। মারিয়াকে অসংখ্য ধন্যবাদ তার চমৎকার কণ্ঠে আমাদের একটি গান শোনানোর জন্য। দর্শক, আমি যেমনটা বলছিলাম, নিরপেক্ষ সংবাদ প্রচারের পাশাপাশি এটিএন বাংলা আপনাদের জন্য নানান সময় নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং সেই অনুষ্ঠানগুলো প্রত্যেকবারই একটার থেকে একটা ভিন্নতর হয়। এবং এটিএন বাংলা এমন একটি প্রতিষ্ঠান যেখানে নতুনদেরকে, নতুন গুণী মানুষদেরকে সুযোগ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় আরেকজন নবাগত শিল্পীকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে স্বাগত জানাচ্ছি নীলিমা চৌধুরীকে তার চমৎকার মিষ্টি কণ্ঠে একটি গান শোনানোর জন্য আমাদেরকে। নীলিমা চৌধুরী। আসসালামু আলাইকুম। আজকে এটিএন বাংলার এই সুন্দর আয়োজনে এটিএন বাংলার জন্য আমার রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। এখন যে গানটি গাইব, গানটির নাম হচ্ছে স্বাগতম।
লিখেছেন এবং সুর করেছেন রাজেশ ঘোষ দাদা। শুরু করলাম। একলা থাকা লাগে না ভালো, একলা কি তাই ছুটি, আজ থেকে তোমার সাথে বাঁধবো প্রেমের জুটি, জোছনা গায়ে মেখে দুজন খেলবো লুটোপুটি, ইচ্ছে করে করবো খুনসুটি, আমার মন ঠনে তোমায় জানাই স্বাগতম, আমার বেশি বেশি বাসবে ভালো নয় তো কম, আমার মন ঠনে তোমায় জানাই স্বাগতম, আমার বেশি বেশি বাসবে ভালো নয় তো কম। খুব যতনে রাখবো তোমার সোহাগে আদরে, তুমি শুধু জড়িয়ে রেখো প্রেমের চাদরে, খুব যতনে রাখবো তোমার সোহাগে আদরে, তুমি শুধু জড়িয়ে রেখো প্রেমের চাদরে, জোছনা গায়ে মেখে দুজন খেলবো লুটোপুটি, ইচ্ছে করে করবো খুনসুটি, আমার মন ঠনে তোমায় জানাই স্বাগতম, আমার বেশি বেশি বাসবে ভালো নয় তো কম, আমার মন ঠনে তোমায় জানাই স্বাগতম, আমার বেশি বেশি বাসবে ভালো নয় তো কম। তাজমহল চাই না আমি, চাই যে তোমার মন, যে মনেতে আস্থা রেখে থাকবো সারাক্ষণ, তাজমহল চাই না আমি, চাই যে তোমার মন, যে মনেতে আস্থা রেখে থাকবো সারাক্ষণ, জোছনা গায়ে মেখে দুজন খেলবো লুটোপুটি, ইচ্ছে করে করবো খুনসুটি, আমার মন ঠনে তোমায় জানাই স্বাগতম, আমার বেশি বেশি বাসবে ভালো নয় তো কম, আমার মন ঠনে তোমায় জানাই স্বাগতম, আমার বেশি বেশি বাসবে ভালো নয় তো কম। ধন্যবাদ সবাইকে। মহারাজা রেডি হয়ে যাবে। হ্যাঁ 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 বেগম, বর্তমান সময়ের নাটক সিনেমা দেখে আমার আসলে সত্যি মন খারাপ। এসব নাটক সিনেমা আমার দাদা শেষ শাহর আমলও হয়নি, এর চেয়ে অনেক ভালো ছিল। এখন যা হচ্ছে, হতাশ হবে না মহারাজ, এখন এদের ভাষায় এটা হয় কন্টেন্ট। বেগম তুমিও
আচ্ছা আমরা তাহলে শুটিং শুরু করি। আমি একদম রেডি। হ্যাঁ, এই যে আমাদের মহারাজ যে কথা কথা বলে আমাদের দেশে ভালো নাটক হয় না, সিনেমা হয় না, আমাদের একটা সিকোয়েন্স আপনি দেখেন তাহলে বুঝবেন যে আমরা কিভাবে ভালো নাটক করি। আচ্ছা আমরা তাহলে শুরু করি। হ্যাঁ তাহলে তুমি কি রেডি? একদম রেডি। মেকআপ নিয়ে আসছো? একদম রেডি। এই স্ক্রিপ্ট আমার কাছে দাও। আচ্ছা দাও। নায়ক আসছে, নায়ক কোথায়? নায়ক 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 কোথায়? নায়ক আসছে? নায়ক আসছে? নায়ক নায়ক হয়েছে হয়েছে, আর সুমন দেওয়া লাগবে না, আসো দাঁড়াও, তাতে দাঁড়াও, দাঁড়ান। সাথী ধরো, সাথী ধরো, কাজ করো। এখানে কি রোদ আছে না বৃষ্টি আছে বুঝলাম না, ছাতি লাগবে কিসে? আরে বাবা ছাতি না থাকলে একটু ভাব থাকে না, ভাব ভাব। ঠিক আছে, ভাব শেষ হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যাইতে হলে আর কোথায় যাইবেন? শুটিং করলে তারপর না যাইবেন? আরে ওই শুটিং এ যাবো আমরা, এখন শুটিং এ যাইতে পারি? পারেন পারেন। হ্যাঁ আসো তাহলে শুরু করি। করেন। আচ্ছা তুমি মেকআপ কি রেডি নিয়ে আসছো? রেডি রেডি। আচ্ছা স্ক্রিপ্ট মুখস্থ আছে? আর কি স্যার কি বলে ও স্যার, আজকাল কেউ স্ক্রিপ্ট পড়ে? হ্যাঁ খারাপ রূপে আপনার ডায়লগ মারিয়ে দিই, মানে চিন্তা করেন কেন? ভালো নায়িকা তুমি রেডি তো না? একদম রেডি ভাই। আচ্ছা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ ওই যে প্রথম সিকোয়েন্সটা আমরা ওইটা ওকে অ্যাকশন। আরে 3 2 1 অ্যাকশন। আই এম সরি ওকে যাই। 3 2 1 0 0 0 অ্যাকশন। পিয়া আমার আসতে একটু দেরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেরি হয়েছে, কারণ রাস্তায় জ্যাম ছিল, জ্যাম থাকার কারণও রয়েছে। আজকে আমার প্রিয় চ্যানেল এটিএন বাংলার জন্মদিন, এই জন্য হাজার 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 মানুষ রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছে, এজন্য আমার আসতে একটু দেরি হয়েছে। আই এম সরি। থাক আর অজুহাত দিতে হবে না, আমার বোঝা হয়ে গেছে তুমি আমাকে কতটা ভালোবাসো। পিয়া তুমি বোধহয় আবারও ভুল করেছ। না না এ অজুহাত নয়, এ আমার বাঁ হাত পিয়া, আমার বাঁ হাত। কাট কাট। বাহ 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 একদম ফাটা দিছো জাস্ট আই লাভ ইউ, সরি লাভ ইট ওকে তাহলে এই তুমিও ফাটাই দিছো জাস্ট লাভ ইউ পরেরটা আমরা যাই। নায়ক রেডি? রেডি ভাই। এই তুমি এই গেঞ্জিটা শার্টটা একটু পাল্টাই নেবা? আরে দাদু কি যে কোন, এখন কি সময় আছে জামা কাপড় পাল্টানোর? শোনেন দাদা, এই প্যান্ট আর এই গঞ্জি পরে আমি অলরেডি 8-10টা নাটক করে লাইছি, আর এগুলা পরে আরো 8-10টা নাটক করতে হইবে। আর পাল্টানো আরে দাদু এদিকে পরে তুমি ঘুমাইছি ও রাতের বেলা, পাল্টানোর টাইম নেই দাদু, এটা পরে করিলাম। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তাহলে শুরু করি। হ্যাঁ করেন। এই তুমি রেডি? হ্যাঁ একদম। তুমি কি মেকআপটা আর একটু পাপ করে নেবা? না কোনো কিছু করব লাগবে না। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই। ওকে অ্যাকশন। ভাইয়া 3 2 1 অ্যাকশন। আই এম সো সরি যাই। 3 2 1 0 0 0 0। আরে কে কতক্ষণ ধরে 0 0 করবে নাকি? 0 0 টাইম আছে। ওকে অ্যাকশন কর দাদু। আচ্ছা ঠিক আছে ফাইনালি আমরা যাই। ফাইনালি যাই। ওকে 3 2 1 0 অ্যাকশন। আমাদের আপনি আমার লাগে কথা কোন, আমাদের আপনি আমার লাগে কথা কোন। আজ এটিএন বাংলা জন্মদিন আম্মাজান, এই দিনে মন খারাপ করে থাকেন না আম্মাজান। আম্মাজান আপনি আমার সাথে কথা বলেন আম্মাজান, আপনি আমার লাগে 22 বছর ধরে কথা কন না আম্মাজান। আম্মাজান কথা কোন, আমাদের কথা কোন। কাট মিয়া কত ফাটাফাটি হয়েছে। তোমাদের এখানে তো অনেক ভুল আছে। আমার তো তাই মনে হচ্ছে মহারাজ। একবার বলছে ডার্লিং, আবার তাকেই বলছে আম্মি জান। মহারাজ আমাকে মধ্যে ভুল নাই, আপনার মধ্যে একটা বোঝার ভুল আছে। শোনেন এই যে এখানে একই সাথে দুইটা নাটকের শুটিং করতে আছি, একটা নাটকের মধ্যে ওই যে নায়ক হ্যার প্রেমিকা হয়েছে উনি, আবার আর একটা নাটকের মধ্যে ওই যে নায়ক হ্যার মা হয়েছে উনি। কিভাবে সম্ভব? দুইটা নাটকের শুটিং একলগে করতে আসি বললা আপনাকে তার মনে হইতে আছে যে গল্প আছে, আসলে কোনো গল্প নাই, এটাই তো নিয়ম। গল্পটা কি তাহলে? গল্প পরে শোনেন, ঘটনা হয়েছে এখন যেহারে টিভি চ্যানেল হয়েছে আর যেহারে ইউটিউব ফেসবুক হয়েছে, আর এত কিছু টাইম আছে। এই যে দেখেন না নায়ক কাপড় পাল্টানোর টাইম পায় না। লোকেশনের ব্যাপারটা, লোকেশন একই লোকেশনে। আরে বাদ দেন, লোকেশন সব ভুলা যান। একই নায়ক একই নায়িকা, এক চ্যানেলে দেখবেন ওই মাম্মি করতে আছে, আর এক চ্যানেলে দেখবেন ডার্লিং করতে আছে। এখন তো টিভি চ্যানেল খুললে পাবলিক বোঝেই না যে কেডা নায়ক আর কোডা পোলা। ভাইয়া দেরি
হয়ে যাচ্ছে। সমস্যা কি? আচ্ছা আচ্ছা আমার আজকে সময় নেই, আমার 8-10টা নাটক করতে যাইতে হইবে। সো সরি আমরা তাইলে ওই নেক্সট থার্ড সিকোয়েন্স শুরু করি। আপনি থার্ড রেখে দেন, আজকে আর সম্ভব না, মোর শিডিউল হাতে নাই, মোর যাইতে হইবে। আরো একদিন, অন্য একদিন সময় দিব না, সেদিন নায়ক শিডিউল নাই তা তো ভাইয়া চলে গেল তো। চলে গেছে তো কি হয়েছে, আমি আছি না, আমি নিজেই নায়ক, তুমি আমার লগে শুটিং করবা, আসো আমার কাছে আসো। বেগম, আমি সত্যি হতাশ, কারণ এখনকার সময়ে যে এতটা দুর্ভিক্ষ চলছে, একই লোকেশন, একই ড্রেস, একই অভিনেতা অভিনেত্রী, আসলে আগামাথা কোথায়, গল্প কি? এরা গল্পও বুঝে না, আগামাথারও এদের দরকার নেই, এরা শুধু ভিউ চায়, ভিউ। এই ভিউ ভিউ করেই তো তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, মিডিয়ারও দুরবস্থা তৈরি হচ্ছে, আর এসব ইউটিউবার এবং টিকটকারদের জন্যই মিডিয়া এখন খারাপ সময় পার করছে। থাক, চিন্তিত হবেন না মহারাজ, চলুন আমরা এবার আবার একটি বিনোদনের ব্যবস্থা করি। আচ্ছা চলো। দর্শক, কথায় আছে সুন্দরীদের নাকি গুণ থাকে না, হয় তাদের সৌন্দর্য থাকবে নয়তো গুণ থাকবে। কিন্তু আপনাদের জন্য জানাতে চাই, এটিএন বাংলায় এমন কিছু সুন্দরী গুণবতী আছে যাদের না রূপের শেষ আছে না গুণের শেষ আছে। এবার তেমনই একজন গুণী সুন্দরী রূপবতী কণ্ঠশিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, যার একই সাথে অনেকগুলো গুণ উপস্থিত, যিনি একই সাথে একজন সংবাদ উপস্থাপিকা, সুন্দরী এবং একজন চমৎকার কণ্ঠশিল্পী। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অনামিকা হাসান পুনমকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এটিএন বাংলার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার গানটি শুরু করছি। আমার গানটির নাম হচ্ছে আইসো বন্ধু আমার বাড়িতে, আর গানটির সুর ও সঙ্গীতে রয়েছেন হচ্ছে মান্নান মোহাম্মদ। শুরু করছি। আমার বাড়িতে বইতে দিব নতুন পিড়িতে
ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ অনামিকা হাসান পুনমকে। দর্শক, এবারে ডেকে নেব আরেক রূপবতী গুণবতীকে, যার আসলে রূপেরও শেষ নেই, গুণেরও শেষ নেই। আমি অ্যাওয়ার্ড প্রদানের সময় বলছিলাম আমাদের মাঝে এমন একজন আছেন যার আসলে এত গুণ আমি লিখে এনেছি মনে থাকে না। তিনি 1 নম্বরে সিনিয়র নিউজ প্রেজেন্টার, প্রোগ্রাম প্রেজেন্টার, চমৎকার নৃত্যশিল্পী এবং নবাগত চমৎকার কণ্ঠশিল্পী, এবং পাশাপাশি সে একজন চমৎকার অভিনয় শিল্পীও। দাইমা নাটকে আপনারা যেই ভূতনিকে দেখেছিলেন সেটিতে চমৎকার অভিনয় করেছিল আমাদের ভাবনা আহমেদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ভাবনা আহমেদকে। থ্যাংক ইউ সো মাচ। এত ভালো ইন্ট্রোডিউস করলেন আমাকে উপস্থাপিকা, খুবই ভালো লাগছে। আর স্পেশালি আজকের দিনটা আরও বেশি ভালো লাগছে, বলা বাহুল্য রাখে না যে আজ এটিএন বাংলার 28 বছর পদার্পণ। আমার বয়স কিন্তু 28 বছর হয়নি, তো এই সুবাদে আমি আমার বয়সটাও কিন্তু কমিয়ে ফেললাম আর বলে দিলাম আমার বয়স কিন্তু 28 বছরের কম। আর 28 বছরের পদার্পণে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। সো আর দেরি না করে, কথা না বাড়িয়ে আমার মৌলিক গান দিয়ে শুরু করছি, এবং আমি একটি ম্যাশআপ গান রেডি করেছি এবং সেই গানটি লিখেছেন এবং সুর করেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। শুরু করছি। করবে সে আমায় ম্যারেজ। আমি কাকে
সালিশ পড়েছি আমি মহা সংকটে, সে ভালোবাসার ছবি এঁকেছে আমার ললাটে, সে ভালোবাসার ছবি এঁকেছে আমার ললাটে। মনের ভেতরে মন শুধু করে জ্বালাতন, ভালো লাগে না। বন্ধু আর সুজন চুরি করে নিয়ে মন ফিরে আসলো না। কখন যে আসবে মন সুখে, ভাসবে দেরি আর সহে না। মনের ভেতরে মন শুধু করে জ্বালাতন, ভালো লাগে না। মনের ভেতরে মন শুধু করে জ্বালাতন, ভালো লাগে না। মন নিয়ে ভাবনার ভাবনা, দু চোখে ঘুম আসে না। কি যে অস্থির হয়ে আছে মন, সময় যে আর কাটে না। কখন যে আসবে মন সুখে, ভাসবে দেরি আর সহে না। মনের ভেতরে মন শুধু করে জ্বালাতন, ভালো লাগে না। আমার বুকে আগুন জ্বলে, আছে কোথায় দুষ্ট ছেলে? আমার বুকে আগুন জ্বলে, আছো কোথায় দুষ্ট ছেলে? কোন মন্ত্রে বশ করেছো আজও হয়নি জানা রে? কি জাদু করেছো তোমার প্রেমে হলাম দিওয়ানা? কি জাদু করেছো তোমার প্রেমে হলাম দিওয়ানা? হাবুডুবু খাচ্ছি আমি তোমার মন সাগরে, রেখো আমায় যত্ন করে তোমার বুকের ভেতরে। কোন মন্ত্রে বশ করেছো আজও হয়নি জানা রে? কি জাদু করেছো তোমার প্রেমে হলাম দিওয়ানা? কি জাদু করেছো তোমার প্রেমে হলাম দিওয়ানা? ধন্যবাদ। রানী, ভেবেছিলাম দিনে দিনে এদেশের মিডিয়া আরো সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু কি হচ্ছে সব? আমি তো খুবই চিন্তিত। জাহাপনা, সব কিছুরই তো পজিটিভ নেগেটিভ উভয় দিক রয়েছে। আপনাকে তো ভেবে দেখতে হবে যে এখন মিডিয়াতে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে। কি হচ্ছে? গল্পের কোনো আগামাথা নেই, গল্পের কোনো শুরু নেই, শেষ নেই, কিছুই বোঝা যাচ্ছে না। জাহাপনা, আপনাকে কে বলেছে যে আমাদের গল্পের আগামাথা নাই, গল্পের শুরু শেষ নাই? কে বলেছে? আপনি কি বাংলা নাটক দেখেন? দেখেন না। আপনাকে একটা হেভি গল্প শোনাই। মহারাজ, আমি আপনাকে নাটকের গল্পটা শোনাচ্ছি। জি জি, শুনছি আমরা। জি বলুন। ভাই আপনি মহারাজ, গল্পটা শুনলে আপনি একেবারে পাগল হয়ে যাবেন। এই পাগল হয়ে যাব দেখেই তো গল্প শুনি না। রোহান আর সায়রা তারা দুজন দুজনকে ভালোবাসে। তারা ভালোবেসে যখন বাইরে ঘুরতে যায় তখন তারা টিকটক করে, তারপরে খেতে যায় টিকটক করে, তারপর রেস্টুরেন্টে যায় টিকটক করে, শপিং করতে যায় টিকটক করে, তারপর ড্রয়িং রুমে যায় টিকটক করে,
বেডরুমে যায় টিকটক করে, বাথরুমে যায় টিকটক করে। তারপর কি হয়? আরে তারপর একটা ফোন আসে আর নাটক শেষ। মানে এই তো নাটক শেষ। এটা এখানে গল্প কোথায়? আপনি বাংলাদেশের ধারাবাহিক নাটক দেখেন না, দেখবেন পুরো নাটক জুড়া খালি নায়ক নায়িকা ঘুরতে যায় টিকটক করে, খায় টিকটক করে, নাই টিকটক করে, বাথরুমে যায় টিকটক করে, পরে লাস্টে নাটক শেষ। এছাড়া কোনো গল্প নাই তো। আর না, লাস্টে 2 লাইন গানও থাকে মহারাজ। ও আচ্ছা, কি গান? এই কি গান থাকে জানো? তোমার আমার প্রেম। তোমার আমার প্রেম এক জনমের নয়, 1000 বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার, এমন মনে হয়। ফিল মহারাজ, নাটকের গল্পের ফিলের মধ্যে ঢুকে গেছি তো বুঝতে পারি না। এই গল্প থেকে এই সমাজ কি শিখবে? কেন শিখবে? কিভাবে ভালোবাসতে হয়, আই মিন ট্রু লাভ। হ্যাঁ, ট্রু লাভ শিখবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা একেবারে টাইম মতো চলে আইছি, ঠিক করছি না? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমরা কারা? কথা নাই বার্তা নাই, একটা লাইভ অনুষ্ঠান চলতেছে, এর মধ্যে ঢুকা পড়লা। পুরো মানুষ তোমরা কারা? ওই যে আপনার ম্যানেজার ম্যাডাম গতকাল আমাকে 2 জনের কাস্টিং দিল যে আমরা 2 জন আপনার এই নাটকের বাবা মায়ের ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার করার জন্য আমরা চলে আসছি। ওই মিয়া কই, আমার নাটকে তো বুড়া মানুষের ক্যারেক্টার নাই। আমি এমন স্ক্রিপ্ট লিখিও না যার মধ্যে বুড়া মানুষ আছে। বুড়া মানুষের নাটক আমি লিখি না। না না ম্যাডাম, আপনি আমারে দিবেন না, আপনি আমারে কল দিবেন, মালতীরে নিয়ে আসতে কইছেন। দেখেন ম্যাডাম, আমি কিন্তু তুমি কি এই বুড়া মানুষ আইতে কইছো? ভাইয়া নাটকের স্ক্রিপ্টে ছিল তো নায়ক নায়িকা বাবা মার কাছে দোয়া চাবে। মিয়া তোমার মাথাটাও গেছে, বুঝছো? তোমার মাথাটাও গেছে। এই থামেন। এই শোনো, আমার গল্পের স্ক্রিপ্টে আছে নায়ক নায়িকা বাবা মার কাছে দোয়া চাইতে যাবে। তা হাতে বুড়ো মানুষ লাগবে কিতে? ওয়ালের মধ্যে যাইয়া বাবার একটা ছবি আর মায়ের একটা ছবি ফুল দিয়া টাঙ্গাই থবা। তারপর ওই ছবির কাছে যাইয়া নায়ক নায়িকা কইবে আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা গো, বাবা গো, আমাকে লোকে দোয়া করো, কাহিনী শেষ। তা হেল লাগিয়া এই বুড়ো মানুষ আনা লাগবে কিতে? এই ডাইরেক্টর সাহেব, এই কথা কি কইলেন? মা বাবা সারা ছবি হয়, নাটক হয়, হ্যাঁ মা বাবা লাগে না? হয় তো, আজকাল হয় না তো নায়ক নায়িকা আয় কই থেকে? আচ্ছা আমি কই একটা রাখেন, আমি কই এই মা বাবা কি গাছের উপর থেকে লাফ দিয়ে পড়ে, পোলাপান কি আকাশ পেটে পড়ে না মাটি পেটটা উড়ে? হ্যাঁ, এই আপনাদের মতো ডাইরেক্টর লেগে আমাদের মতো মা বাবার অভিনয়গুলো শেষ হয়ে যায়, ওই ছবিতে টানা দেন। কেন এরকম করেন? আমরা যে কত কষ্ট করি সেই জিনিস কি আপনি বুঝতে পারেন? এই যে মালতী দাও ম্যাডাম, আপনি আমারে কালকে কওয়ার পরে কইছেন বাবা মার ক্যারেক্টারে আমার আর মালতীরে নিবেন। আমি সকালবেলায় ঘুম থেকে উঠা মালতীর বাসায় গেছি, মালতীরে রেডি কইরা তারপরে মালতীরে নিয়া সিএনজি একটা ভাড়া কইরা আপনার স্পটে আইছি। আপনি আমার স্ক্রিপ্ট দিয়েছেন, 2 জনে মিলে স্ক্রিপ্ট মুখস্থ করছি, তাইলে কেন আজকে আমারে বলে যে ক্যারেক্টার নাই? শোনো, বহুত জ্ঞান দিছো, বুড়া মানুষ অনেক কথা কইছো, আইনা যাও। আমার নাটকে কোনো বুড়া মানুষের চরিত্র নাই। আমরা আজকাল ইউটিউবে টিকটকে সোশ্যাল মিডিয়ায় যে নাটক দেখি ওখানে বুড়া মানুষ লাগে না, খালি নায়ক নায়িকা প্রেম আর প্রেম, প্রেম আর প্রেম। রাখেন আপনার প্রেম আর প্রেম, এই জন্য তো আজকাল কিচ্ছু ইউটিউব চলে না, নাটক চলে না, এ আপনাদের মতো ডাইরেক্টরের লেগা। এই রাখেন, কথা কইতে দেন। কি লেগাইছে আজকে আপনার গুগলে? আমরা পেটে কষ্ট করি, ছেলে মেয়ে নিয়ে কষ্ট করি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এই মেয়ে যাও, যাও। কইছি তো কোনো চরিত্র নাই বুড়া মানুষের, যাও। কি ম্যানেজার ম্যাডাম আপনি কিছু বলবেন না? না কিছু বলবে না, যাও বাইরে। এক লগের মানুষ তো, আমার মনে হয় ওদেরকে আমাদের বের করতে হবে। আরে যাও। দাঁড়ান যাইতেছি। হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই আপনাকে। বলো, কি বলবা বলো। বাবা মা ছাড়া সন্তান যেমন এতিম হয়ে রাস্তায় রাস্তায় সামান্য একটু আদর স্নেহের জন্য ঘুরে, কোথাও আদর স্নেহ পায় না, ঠিক আপনাদের মতো এই কাটছাট মার্কা ডিরেক্টরের জন্য নাটক আজকে রাস্তায় রাস্তায় এতিমের মতো ঘুরে দর্শক খুঁজে পায় না। আমি আপনারে বলে যাই, আজকে আমরা 700 টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনার এই জায়গায় আইছি, আপনি আমার সিএনজি ভাড়াটাও পর্যন্ত দিচ্ছেন না, আমাদের শুধু শুধু আজকে ঘুরাইলেন। আজকে আপনাদের মতো ডিরেক্টরের কারণে নাটক কেউ দেখতে চায় না, ড্রয়িং রুমে বসে কেউ টিভিতে নাটক দেখে না। আজকে সমস্ত মানুষ নাটকের উপর থেকে তাদের
সমস্ত আগ্রহ হারায় ফেলাইছে। চলে যাই। বুঝতে পারছি। ভালো থাকেন আপনারা। চলো মালতী। মোবাইল আছে না মোবাইলও তো দেখবেন শোনেন মালতী চলো। দরকার নাই। আমার কনভিন্স দিতাছি আসেন কনভিন্স দিয়ে দিতে। না না টাকা না দিলে যাব না আমরা। টাকা না দিলে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, এই বুড়ো লোকটা যে কথা বললো এটা কিন্তু আসলেই ঠিক। কারণ একটি সন্তানের জন্য যেমন বাবা মা দরকার, তেমনি নাটকের দৃশ্যগুলোতে তো বাবা মার চরিত্রগুলো থাকবে। শুধু ছবিটা নিয়ে এটা তো অভিভাবকহীন মনে হয়। অবশ্যই। তেমনি ভাবে অভিভাবকহীন নাটকে যদি আমাদের দেশ ভরে যায় তাহলে তো আসলেই সমস্যা। তাহলে দর্শক হারাতে হবে, তরুণ প্রজন্ম অনেক কিছু শিখতেই পারবে না। তুমি কি বলো? আপনি একদম ঠিক বলেছেন মহারাজ। চলুন এবার একটু বিনোদনের ব্যবস্থা করি। আবার কি বিনোদন? অনেকক্ষণ তো গান শুনলাম, এবার একটু নাচ দেখাও। চলেন আপনাকে একটা নাচই দেখাই। আচ্ছা চলো। সজন সজন লাগে উড়া ধুরা ঢেউ খেলানো চুলে লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো? ওই সাইডে রাখি ভাইয়া একটু শুনে রাখলাম। চুলটা ঠিক আছে? আগাও কুইক দর্শক অনেক তো হলো নাচ গান, এবার তাহলে চলুন একটু অন্য পর্বে যাওয়া যাক। আমরা যেই আয়োজন আজকে এখানে সাজিয়েছি, মূল আয়োজন হচ্ছে পারফরমেন্স অ্যাওয়ার্ড। এই পর্যায়ে আমাদের পারফরমেন্স অ্যাওয়ার্ডের শেষ ধাপে আমরা চলে এসেছি এবং এ পর্যায়ে আমাদের আরও কিছু বিভাগ, এটিএন বাংলার তো অনেকগুলো বিভাগ থাকে, বিভাগ রয়েছে, সেই বিভাগের আরও কিছু কর্মীকে, সহকর্মীকে আমরা পুরস্কৃত করতে চাই এবং সেই পুরস্কার হস্তান্তরের জন্য আমাদের এই মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত পরিচালক নাহিদ রহমানকে। ভাবি আপনাকে অনুরোধ করছি কষ্ট করে একটু মঞ্চে আসবেন আমাদের সঙ্গে। আমি অনুরোধ করছি নেসার আহমেদ, আমাদের আরেক সম্মানিত পরিচালক, আপনাকেও মঞ্চে আসবার জন্যে। আমি অনুরোধ করছি আমাদের বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ ভাইকে, আপনারা যদি একটু মঞ্চে আসেন দয়া করে। নিশা বাবাজি আপনিও আসুন।
আসছি, ধন্যবাদ। আমরা পুরস্কারে হ্যাঁ আমরা শেষ পর্যায়ের পুরস্কারে এসে পৌঁছেছি। এখন বিক্রয় ও বিপণন এটিএন বাংলার বা যে কোনো টেলিভিশনের যে কোনো গণমাধ্যমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ, একটি বিষয়। কারণ আমরা যে অনুষ্ঠানগুলি তৈরি করি, যে অনুষ্ঠানগুলি প্রচার করি, সেগুলোর জন্য তো আসলে বিজ্ঞাপন সংগ্রহ করতে হয়, নইলে তো আমাদের খরচ উঠবে না, আমরা বেতন পাবো না, আমাদের প্রতিষ্ঠান চলবে না। সেই জন্য আমাদের বিক্রয় এবং বিপণন বিভাগের সহকর্মীরা দিনরাত কঠোর পরিশ্রম করেন এবং টাকা সংগ্রহ করে নিয়ে আসেন। তাদের কারণেই কিন্তু আমরা টিকে আছি এবং আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গভীরভাবে, কারণ তারা অনেক পরিশ্রম করেন। তাদের পুরো টিম, পুরো বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে এবছরের শ্রেষ্ঠ পারফরমেন্স অ্যাওয়ার্ড বিক্রয় এবং বিপণন কর্মকর্তা হিসেবে পাচ্ছেন বিপ্লব কুমার সাহা। বিপ্লব কুমার সাহাকে পুরস্কার নেয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করছি। বিপ্লব। জোরে তালি। আমাদের সম্মানিত পরিচালক, আমাদের শ্রদ্ধেয় ভাবি নাহিদ রহমানের হাত থেকে পুরস্কার নিচ্ছেন বিপ্লব। হ্যাঁ, নিশা সার্টিফিকেটটা তুলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে হাততালি হবে। অনেক ধন্যবাদ বিপ্লব কুমার সাহা। এ পর্যায়ে আমি যাচ্ছি শ্রেষ্ঠ হিসাবরক্ষণ কর্মকর্তা। হিসাবরক্ষণও একটা খুব কঠিন কাজ, কারণ টাকা পয়সা কি আসলো আর কি গেল, যদি হিসাবটা ঠিকমতো না থাকে তাহলে প্রতিষ্ঠান লাঠে উঠতে বেশি দিন লাগবে না। সেই জন্য আমাদের হিসাব বিভাগ সবসময় অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটি করে থাকেন এবং সেরকমই একজন দক্ষ কর্মকর্তাকে এবছরের জন্য আমরা পুরস্কৃত করতে যাচ্ছি। তিনি হচ্ছেন মৌসুমী কবির সরকার, শ্রেষ্ঠ হিসাবরক্ষণ কর্মকর্তা। মৌসুমী, অর্পা মৌসুমী কবির সরকারের পক্ষে নেসার ভাইয়ের হাত থেকে পুরস্কারটি নিয়েছেন সম্মানিত পরিচালক। হ্যাঁ, তারপর দর্শক, এই পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো শ্রেষ্ঠ প্রকৌশলী শাকিলুর রহমান। শ্রেষ্ঠ প্রকৌশলী শাকিলুর রহমান। পুরস্কার নিচ্ছেন শাকিলুর রহমান, শ্রেষ্ঠ প্রকৌশলী। নিয়ে আসো। ওইদিকে তাকাও একটু, ক্যামেরার দিকে। পরেরটা বলো। দর্শক, এবারে মঞ্চে ডেকে নেব শ্রেষ্ঠ ভিডিও এডিটর কম্পাইল মোহাম্মদ শামসুজ্জামান রাসেল। শ্রেষ্ঠ ভিডিও এডিটর কম্পাইল রাসেল পুরস্কার গ্রহণ করছেন। শ্রেষ্ঠ ভিডিও এডিটর কম্পাইল মোহাম্মদ শামসুজ্জামান রাসেল। সম্মানিত পরিচালক নেসার আহমেদ। অনেক ধন্যবাদ রাসেল আপনাকে। একটু খাম এবং সার্টিফিকেট আছে, সেটিও যদি দিয়ে দেন। এবং এই পর্যায়ের সবশেষ পুরস্কার শ্রেষ্ঠ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। এই যুগে, এই একবিংশ শতাব্দীতে এসে ডিজিটাল কন্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র টেলিভিশনের বড় স্ক্রিনে আমরা সীমিত নই, আমাদের পারফরমেন্সও সীমিত নয়। সেই জন্য আমরা ডিজিটাল কন্টেন্টকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকি। শ্রেষ্ঠ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার পাবেন নাসিরুল কবির টুটুল। টুটুলকে এই পুরস্কার দেওয়ার জন্য আমি আমাদের সম্মানিত বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী। দর্শক, রাত যত বাড়ছে আপনাদের হাততালির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। হাততালি দিয়ে অনুপ্রেরণা যোগাবেন। এই অনুষ্ঠানটি এখানে শেষ হতে পারত, কিন্তু আমাকে একজন একটা বিশেষ অনুরোধ করেছে, এক ধরনের স্বজনপ্রীতি আমি করতে চাই। সেটি হচ্ছে বার্তা বিভাগের একজন ক্যামেরাম্যানের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলেন জহিরুল আলম রঞ্জু। তিনি তখন একটি জরুরি কাজে, অ্যাসাইনমেন্টের কাজে ব্যস্ত থাকায় তখন মাননীয় চেয়ারম্যানের হাত থেকে পুরস্কারটি নিতে পারেননি। এখন রঞ্জুকে অনুরোধ করছি সেই পুরস্কারটি নেবার জন্য। এই যে রঞ্জুর, হ্যাঁ, এটা নাহিদ রহমান ম্যাডামের হাত থেকে পুরস্কারটি নিচ্ছে জহিরুল আলম রঞ্জু। ওই যে ক্যামেরার দিকে তাকাও। অনেক ধন্যবাদ রঞ্জু, আরও ভালো কাজ করো। এবং আমাদের অ্যাওয়ার্ড পর্ব এখানেই শেষ হলো। আপনারা
সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করুন এবং আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। কাকে আমন্ত্রণ জানাবো এখন? রাজারানী আসবে? জি। আচ্ছা, রাজারানী আসলে তো আমাদের প্রজাদের জি জি অবশ্যই। দর্শক, আপনাদের জন্য বড় একটা চমক আছে, যেটা প্রত্যেক অনুষ্ঠানে, এটিএন বাংলার প্রত্যেক অনুষ্ঠানে আপনারা অধীর আগ্রহে এই সেগমেন্টটার জন্য অপেক্ষা করে থাকেন এবং প্রত্যেক ঈদের সময়ও। তো সেই সেগমেন্টটা কিছুক্ষণ পরেই আসবে, আপনারা কোথাও যাবেন না, অপেক্ষা করুন। এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের বিশেষ একটি চমক। সেটা কি আমরা কি বলে দেব এখন? না, এখনই না। আচ্ছা, রাজারানীর পারফরমেন্সের পরে আমরা সেটি দেখতে পাবো। থাকুন আমাদের সঙ্গে। বেগম, আমি একটা বিষয়ে খুবই অবাক হচ্ছি। দেশ এগিয়ে যাচ্ছে, ডিজিটাল হচ্ছে সবকিছু, কিন্তু কিছু মানুষের কারণে, কিছু সংখ্যক মানুষের কারণে এদেশের নাটক সিনেমার অবনতি হচ্ছে। এজন্য আমার ভীষণ মন খারাপ। মন খারাপ করবেন না মহারাজ, মন খারাপ করবেন না। আমি তো দেখতে পাচ্ছি আমাদের দেশ মিডিয়ার দিক থেকে দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। এখন তো মিডিয়াও ডিজিটাল হয়ে যাচ্ছে মহারাজ। মহারাজ, আমরা চাই এই টিকটকার আর ইউটিউবাররাই একদিন দেশ চালাবে, দেশকে নেতৃত্ব দেবে। শোনেন, আর আমি একটা কথা আজকের এই অনুষ্ঠানে বলে যাই মহারাজ, সেটি হচ্ছে একটা সময় আসবে যখন এই ইউটিউবাররা, এই টিকটকাররা পুরো মিডিয়া চালাবে। বাহ মহারাজ বাহ, মিডিয়াকে নিয়ে আপনি কত ভাবেন, এদেশের শিল্প সাহিত্য নিয়ে আপনি কত ভাবেন, আপনার তুলনা নেই মহারাজ। আজকে আপনি যে চটটি আমাকে মারলেন মহারাজ, আমার মনে হয় সেই চটটি তাদেরও মারা দরকার, যারা সত্যিকার অর্থে নিম্নমানের নাটক বানিয়ে বানিয়ে আমাদের টেলিভিশনের নাটকগুলোকে ধ্বংস করে দিচ্ছে। যাবো না, এই চটটা তো তাদের মারা দরকার, যারা বস্তা বচা গল্প দিয়ে সিনেমা বানিয়ে আমাদের চলচ্চিত্র অঙ্গনকে ধ্বংস করে দিচ্ছে। মহারাজ, এই চটটা তো তাদেরকে মানা দরকার, যারা মানুষকে সবার আগে খবর দেওয়ার নাম করে ভুল বার্তা দেয়, ভুল তথ্য দিয়ে জনগণের সাথে ধোঁকাবাজি করে। মহারাজ, এই চটটা তো তাদের মারা দরকার, যারা মিলিয়ন মিলিয়ন ভিউয়ের আশায় নিম্নমানের কন্টেন্ট তৈরি করে আমাদের দর্শকদেরকে রুচি খারাপ করে দিচ্ছে। মহারাজ, বাহ যুবক বাহ, আফসোস আফসোস লাগে মহারাজ। সোশ্যাল মিডিয়া একটা শক্তিশালী গণমাধ্যম, যেটি দিয়ে সারা পৃথিবী পরিবর্তন করে দেওয়া সম্ভব, সারা পৃথিবীর মিডিয়াকে বদলে দেওয়া সম্ভব। অথচ কিছু কিছু মানুষ এই সোশ্যাল মিডিয়াকে শুধুমাত্র ভিউয়ের কারণে, শুধুমাত্র ব্যবসার কারণে আস্তে আস্তে নিচে নামিয়ে দিয়েছে। কোনো কন্টেন্ট এখন আর পরিবার নিয়ে দেখা যায় না। আমরা দুরবস্থার চরম সীমানায় পড়ে যাচ্ছি। মহারাজ, এদেরকে এরকম একটা চর মারা দরকার, এদেরকে এরকম একটা চর মারা দরকার। মহারাজ, যুবক, সত্যি আমি অভিভূত। তোমাদের মতো তরুণরাই গর্জে উঠতে হবে এদেশের সংস্কৃতি রক্ষায়। এদেশে যাতে সুষ্ঠু ধারার সাংস্কৃতিক চর্চা হয় এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারিত হয়, সেজন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আর আজ এটিএন বাংলার 27 বছর পূর্তি উপলক্ষে এবং 28 বছরে পদার্পণ উপলক্ষে একটি বিষয় আমরা বলতে চাই যে আজ থেকে আমাদের মিডিয়ার ভূমিকা হওয়া উচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সুষ্ঠু ধারার বিনোদনের ব্যবস্থা করা। আর এটিএন বাংলা বিগত 27 বছর ধরেই সেই প্রচেষ্টায় অব্যাহত রয়েছে। আজ আমরা শপথ নিতে চাই, এরপর থেকে আমরা সুষ্ঠু ধারার যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো প্রচারে আরো যত্নবান হব এবং জাতিকে সঠিক তথ্য দিব। এটাই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার। বেগম, এতক্ষণ তো অনেক বিনোদন হলো, এবার কি বিনোদনের ব্যবস্থা রাখছো তুমি? এইবার তো হবে সব থেকে বড় বিনোদন এটিএন বাংলার, কারণ এইবার আমরা মঞ্চে আমন্ত্রণ করব এই সময়ের সব থেকে বড় জনপ্রিয় কণ্ঠশিল্পী ডক্টর মাহফুজুর রহমানকে। আসছেন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর মাহফুজুর রহমানকে। আসছেন ডক্টর মাহফুজুর রহমান।
আমরা চলে যাই। স্বাগত জানাচ্ছি আপনাকে রাজ দরবারে। আমি আপনার রাজ্যে গান গেতে পেরে সত্যি গর্ববোধ করছি। আপনার গল্প অনেক শুনেছি, আপনি ভালো ভালো গান করেন এবং আপনার এখন বর্তমানে অনেক জনপ্রিয়তা। আমরা আশা করব আজকে ওই রাজ দরবারে আপনি আরো ভালো ভালো গান আমাদেরকে শোনাবেন। এই ইউটিউবরা তোমাদের আমার গান একটু দিয়ে দিও আপনার গান দিলে তো মিলিয়ন মিলিয়ন ভিউ। হ্যাঁ, এই মহারাজের জন্য চেয়ার আনো, এখানে যাও, মহারাজা আমার গান উপভোগ করবে। চেয়ার আনো। আমরা দাঁড়িয়ে থাকি, আমরা দাঁড়িয়ে থাকি স্যার। মহারাজাকে দাঁড় করে রাখা যায় না, এটা বেয়াদবি। এটা আমার স্যার, জন্য বেয়াদবি। স্যার, আপনি মহারাজাকে যখন দাঁড় গান করে শুরু করবেন আমরা বসে থাকতে পারবো না। না না মহারানী, এটা হতে পারে না। হ্যাঁ, দুটো চেয়ার না না, এটা সোফা দিতে বল। একটা ওখানে দাও না, একটা সোফা নিয়ে আসো। হ্যাঁ, আরেকটু আগে নিয়ে আসো, আরেকটু আগে সামনে সামনে। মহারাজা বসেন। আর দুটো দাও চেয়ার, এখানে এদের দাও না। স্যার আমরা দাঁড়িয়ে থাকি স্যার। তো যাই হোক, মঞ্চে কোনো দর্শক মানে শ্রোতা না থাকলে গান গেয়ে তো মজা পাবো না। মহারাজ, ও ভুলেই তো গেলাম যে আমার গানের পাগল সেই ডাকাত। ডাকাত কই গেল? ডাকাত এই ভাই, তোমার তোমার আকুতি মিনতি শুনে আমি ভাবলাম তোমার উদ্দেশ্যে আমার গান গাওয়া উচিত। বসো, আমার গান শুনো। তো আমি এইবার যে গানটি গাবো শুরুতে, সেই গানটি এইবার গত ঈদে এই গানটা ছিল। গানটা মহারাজ এতদিন আলতু ফালতু গান শুনছেন, ওই ইউটিউবরা আপনাকে যা শুনাইলো, এবার আপনার মনোরঞ্জনের জন্য আমি একটি গান গাচ্ছি, শুনেন তাহলে। জানো না প্রিয়, তোমায় আমি কত ভালোবাসি। তুমি তো জানো না প্রিয়, তোমায় আমি কত ভালোবাসি। হাত বাড়ালে পাবে আমায়, যখন তোমার খুশি, যখন তোমার খুশি। তুমি তো জানো না প্রিয়, তোমায় আমি কত ভালোবাসি। অসীম সুখে স্বর্গ আছে তোমার প্রেমে, সারা জীবন থাকবো আমি তোমার বুকের মাঝে। ভালোবাসি আমি তোমায়, তোমার চেয়েও বেশি, তোমার চেয়েও বেশি। মহারাজ, বেয়াদবি নেবেন না, মহারানীকে একটু উদ্দেশ্য করে গাচ্ছি। আপনি তো পারেন না মহারাজের মন। আমার মনের কথা কান পেতে শোনো, এই মনের ভালোবাসা অভাব নেই কোনো। চলো তোমার
হাসি, হাত বাড়ালে পাবে আমায়। যখন তোমার খুশি, যখন তোমার খুশি। তুমি তো জানো না প্রিয়, তোমায় আমি কত ভালোবাসি। মহারাজ, মহারানী ভাবে আপনি বোকা, কিন্তু আপনি তো সেই বোকা না। সেই আপনাদের এই জাতিকে বোকা না ভাবে আপনাদের উদ্দেশ্যে গান গাচ্ছি আমি। এখানে ইউটিউবার আসব পারফর্ম করবা। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। নিজের মতো করে নিজেই চলি, কারো মতে চলি না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। নিজের মতো করে নিজেই চলি, কারো মতে চলি না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। কি ডাক ভাই, নাচো। চালাকি তাও ভালো, বেশি কিন্তু ভালো না। অতি চালাকের গলায় দড়ি আছে সবার জানা। একটু চালাকি তাও ভালো, বেশি কিন্তু ভালো না। অতি চালাকের গলায় দড়ি আছে সবার জানা। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। কি তুমি আমাকে একা চলতে পারবো না? দুঃখের নদী দেব পারি, চেয়ে চেয়ে দেখো না। ভাবছো কি তুমি আমাকে একা চলতে পারবো না? দুঃখের নদী দেব পারি, চেয়ে চেয়ে দেখো না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। দেখি এবার মহারাজার কি গান গাইতে পারি। এটা একটি ধামাকা মার্কা গান। তো রাজা মহারাজা যদি অনুমতি দেন একটু মহারানী নাচবে, শুরু হোক। তুমিও নাচো একসঙ্গে। ইউটিউবার ভিউ
ভালো ভিউ পাবা, কালকে তোমার মিলিয়ন্স। নাচো। তুমি ছাড়া পৃথিবীতে কিছু বুঝি না, তোমার মনের কোঠরেতে আমার ঠিকানা। তুমি ছাড়া পৃথিবীতে কিছু বুঝি না, তোমার মনের কোঠরেতে আমার ঠিকানা। যেদিকে তাকাই তোমাকেই পাই, এ চোখের ঘোর কাটে না। তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। ভালো লাগে তাই ভালোবেসে যাই, বাসবো সারা জীবন। থাকবে পাশে এই বিশ্বাসে মগ্ন আমার ভুবন। যেদিকে তাকাই তোমাকেই পাই, এ চোখের ঘোর কাটে না। তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। হৃদয় মাঝে যত সুর বাজে সবই তোমায় ঘিরে, হাতটি ধরে আপন করে থেকো মনের নিরে। যেদিকে তাকাই তোমাকেই পাই, এ চোখের ঘোর কাটে না। তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। এইবারের গান মহারাজ, জানি না জীবনে কয়টা প্রেম করছেন, এক মহারানী পড়ে আছেন। আগে কি বউ চলে গেছে, একটা গেছে, মন ভেঙে গেছে, বেইমানি করছে, এইটাই আপনার উদ্দেশ্যে গান। মহারাজার আগের বউ চলে গেছে, মহারাজা খুব দুঃখে আছে, এবার মহারাজার উদ্দেশ্যে গান। মন ভেঙেছো? মন ভেঙেছো কিছু বলিনি, ব্যথা দিয়েছো কিছু বলিনি। মন ভেঙেছো কিছু বলিনি, ব্যথা দিয়েছো কিছু বলিনি। প্রতিদিন শুনি আমি যার তার কাছে তুমি আমায় করছো অপমান। বেঈমান বেঈমান তুমি বিশ্ব বেঈমান 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 তুমি বিশ্ব বেঈমান।
বিবেকের কাছে প্রশ্ন করো, পাবে কি কোনো সমাধান? ভুলে গেছি আমি যা ছিল আমার, শত ব্যথা শত অভিমান। বিবেকের কাছে প্রশ্ন করো, পাবে কি কোনো সমাধান? ভুলে গেছি আমি যা ছিল আমার, শত ব্যথা শত অভিমান। প্রতিদিন শুনি আমি যার তার কাছে, তুমি আমায় করছো অপমান। বেঈমান বেঈমান তুমি বিশ্ব বেঈমান। মন নিয়ে লেনা দেনা করছো তুমি, পাবে কি মনের সমাধান? অন্ধ ভালোবাসা বেসেছিল যে, করনি তাকে সম্মান। মন নিয়ে লেনা দেনা করছো তুমি, পাবে কি মনের সমাধান? অন্ধ ভালোবাসা বেসেছিল যে, করনি তাকে সম্মান। প্রতিদিন শুনি আমি যার তার কাছে, তুমি আমায় করছো অপমান। বেঈমান বেঈমান তুমি বিশ্ব বেঈমান। এইবার অনেকক্ষণ তো মহারাজ আপনি তো নাচলেন না, সবাইকে নাচালাম। এইবার আপনারই প্রিয় মেহেদী হাসানের একটি গজল আমি আপনাকে শোনাতে চাই। মেহেদী হাসানের এই গানটি ছিল মেহেদী হাসানের ফেমাস, খুব মেহেদী হাসান সব জায়গায় গেত, আমারও খুব প্রিয় একটি গান, প্যার ভেরি। प्यार भरे दो शर्मीले नैन, प्यार भरे दो शर्मीले नैन, जिनसे मिला এই গানটাও এককালে খুব ফেমাস হয়েছিল গানটা। এই গানটা আমি গাচ্ছি, রাপ্তা রাপ্তা।
हस्ती का सामा हो गए तरपता हो मेरे हस्ती का सामा हो गए पहली जान फिर जाने जा फिर जाने जा हो गए तरपता हो मेरे हस्ती का सामा हो गए। এবার একটু ব্যতিক্রম গান গাবো। এবার একটি ডুয়েট গান গাবো। আমার সঙ্গে যে ডুয়েট গানটি গাইছিল সে হচ্ছে নীলিমা। নীলিমাকে আহ্বান করবো এই ডুয়েট গানটা গাওয়ার জন্য। ডুয়েট গানের ওটা ওর নিজের গলারই, ওই গাইছে গানটা। একটা মাইক্রোফোন দাও, একটা মাইক্রোফোন দাও দেখি, একটা মাইক্রোফোন দাও। हमको हमी से चुरा पास आओ गले से लगा लो हमको हमी से चुरा लो दिल में कहीं तुम छुपा लो पास आओ गले से लगा लो पास आओ गले से लगा लो। এইবার এটাই শেষ গান। এই গানের সঙ্গে এটাও ডুয়েট গান পারফর্ম করবে ভাবনা। तुम्हें बोलना पसंद है मुझे बोलते हुए तुम तुम्हें हंसना पसंद है मुझे हंसते हुए तुम तुम्हें बोलना पसंद है मुझे बोलते हुए तुम तुम्हें हंसना पसंद है मुझे हंसते हुए तुम बस इतना ही फर्क है तेरी मेरी पसंद में तुम्हें सब कुछ पसंद है और मुझे पसंद हो तुम तुमको बारिश पसंद है मुझको बारिश में तुमको बारिश पसंद है मुझको बारिश में तुम हाय बादल से पूछ लेना हम चाहते हैं तुम्हारी हर खबर अस्मा को भी हमें आदत है तुम्हारी हाय बादल से पूछ लेना हम चाहते हैं तुम्हारी हर खबर अस्मा को भी हमें आदत है तुम्हारी ये तू जाने खुदा भी तू ही एक बस न माने तुम हो हर एक दुआ में हर गुजारिश में तुम
तुमको बारिश पसंद है, मुझको बारिश में तुम। तुमको बारिश पसंद है, मुझको बारिश में तुम। हर दिल मिलने हमसे सावन का बादल बनकर आना। हम हैं दीवाने तेरे, तू भी पागल बनकर आना। तुम्हें भीगना अच्छा लगता है, मुझे भीगते हुए तुम। तो फिर बारिश के हर मौसम में मेरे साथ ही रहना तुम। के देख मोहब्बत मेरी, खुदा भी ओ हैरान है। हो गए जो आज मुकम्मल, थी ख्वाहिश में तुम। तुमको बारिश पसंद है, मुझको बारिश में तुम। तुमको बारिश पसंद है, मुझको बारिश में तुम। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, অনেক হয়ে গেছে, রাত অনেক হয়েছে। আর না মহারাজা, কোনো বেদবি করে থাকলে মাফ করে দিবেন। হ্যাঁ, আপনার রাজ্যে এসে গান গাইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। ধন্য মনে করছি। ভাই, তুমি ডাকাত হতে পারো, তুমি গান পছন্দ করো। গান যে পছন্দ করে তার মন, তার হাতে এই রাইফেল থাকা উচিত না। তুমি পালায় দাও, মহারাজাকে বলো তোমাকে একটা চাকরি দিবে, ভালো কিছু করে দিবে। মহারাজ, আপনার প্রতি আমার একটি অনুরোধ থাকলো, একে ভালো কিছু দেন, একে আপনার রাজ্যের কিছু একটা করে দেন। সবাইকে আমার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বাড়ি ফেরার সময়। কিন্তু যাওয়ার আগে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে 27 বছর পূর্ণ করে 28 বছরে পদার্পণ করলাম আজকের থেকে। এটিএন বাংলা এখন 28 বছরের টকবগে যুবক। সামনে আমাদের অনেক পথ, এবং এই পথে আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমাদের সম্মানিত দর্শকবৃন্দ, দেশে এবং প্রবাসে যারা যেখানেই আছেন, আমাদের সঙ্গে আছেন, ভবিষ্যতেও থাকবেন সেই প্রত্যাশা করছি। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ আমাদের সঙ্গে যারা যে কোনোভাবে জড়িত, সকলের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা এবং ভালোবাসা। দর্শক, দীর্ঘ 27 বছর আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন, আমাদের এই নিরন্তর পথ চলাতে আপনারা সঙ্গী হয়েছিলেন। আমরা আশা করব এরকম 27 বছর, এর পরের 27 বছর, তারপরের 27 বছর আজীবন আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। যতদিন এটিএন বাংলা আছে আমাদেরকে এভাবেই ভালোবাসা দেবেন। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, এবং শেষ করার আগে একটি কথা বলে যেতে চাই, যেটি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলে গেছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় বলে গেছেন শুরুতেই। সেটি হচ্ছে যে এটিএন বাংলা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের বাংলাদেশ গড়ার সঙ্গে আজীবন থাকবে। এই বাংলাদেশ কোনো রাজাকারের বাংলাদেশ হবে না। আমরা সবাই বাঙালি, আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এবং সেভাবেই সেই প্রতিশ্রুতি নিয়েই এটিএন বাংলা এগিয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার মঙ্গল কামনা করছি। আজকের মতো বিদায়, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন।